আমরা এখন একটি প্রশ্ন দেখব। তো প্রশ্ন আসতে পারে তোমাদের 209 কে অক্টাল সংখ্যায় রূপান্তর করো। তাহলে আমরা এই প্রশ্ন দেখেই বুঝতে পারছি 209 হচ্ছে একটা দশমিক সংখ্যা বা ডেসিমাল সংখ্যা, বিকজ হচ্ছে এর সাথে যখন বেস 10 দেওয়া আছে তাহলে আমরা ধরে নিচ্ছি হচ্ছে এটা একটা দশমিক সংখ্যা, ঠিক আছে, বা ডেসিমাল সংখ্যা। একে তাহলে আমাদের কোথায় নিয়ে যেতে হবে? অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে। তো অক্টাল সংখ্যায় যখন আমরা কোনো কিছুকে রূপান্তর করতে যাবো তখন হচ্ছে প্রথম ধাপে হচ্ছে আমার ওই যেই সংখ্যাটাকে নিয়ে যাব তাকে 8 দ্বারা ভাগ করতে হবে, কারণ অক্টাল সংখ্যা পদ্ধতিতে অক্টাল সংখ্যার বেস হচ্ছে 8। তো আমরা বেসিক্যালি এই সংখ্যাটাকে বেস দ্বারা ভাগ করব। কার বেস দ্বারা ভাগ করব? যে সংখ্যায় আমরা রূপান্তর করে নিয়ে যেতে যাচ্ছি। এই ক্ষেত্রে আমরা কোথায় নিয়ে যাচ্ছি? অক্টাল সংখ্যায় নিয়ে যাচ্ছি। অক্টাল সংখ্যার বেস কত? 8। তাহলে আমরা এই 209 কে 8 দ্বারা ভাগ করব, ঠিক আছে। তাহলে 209 কে যদি আমি 8 দ্বারা ভাগ করি তাহলে আমি কি পাই? রাফে দেখাই, মনে করো। তাহলে প্রথমে পাই হচ্ছে 8 দুগুণে 16, নামে কত? 10 থেকে 6 গেলে 4, 49, হ্যাঁ। তাহলে হচ্ছে 7 8 56 যাবে, 6 8 48 যাচ্ছে, হ্যাঁ। 6 8 48, হাতে থাকতেছে 1। তাহলে আমি এখানে রেজাল্টে কিভাবে লিখবো? 26 1, ঠিক আছে। এরপর আবার 26 কে যদি আমি ভাগ করি, 3 8 24, ঠিক আছে। 3 বার যাই, 24 থাকে কত? 26 থেকে 24 গেলে 2, ঠিক আছে। দুইটা আমি এখানে সংরক্ষণ করতেছি, যেহেতু আমাদেরকে রুলসেই বলতেছে প্রথমে হচ্ছে কি 8 দ্বারা ভাগ করতে হবে, এরপর ভাগফল এবং ভাগশেষকে আমাদের সংরক্ষণ করতে হবে, তাই আমরা সংরক্ষণ করছি। এরপর স্টেপে আবার সেম এই ভাগফলটাকে আবার 8 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করার পর যে ভাগফল এবং ভাগশেষ পাচ্ছি তাকে আমরা সংরক্ষণ করতেছি। এরপর আবার কি করছি? যতক্ষণ পর্যন্ত শূন্য আসছে না ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এই প্রসেসটা চালিয়ে যেতে হবে। তাহলে কি করছি? ভাগফলকে আবার 8 দ্বারা ভাগ করছি, এবং এই ক্ষেত্রে 3 কে 8 দ্বারা কয়বার যাবে? 0 বার যাবে, তাই না? তাহলে ভাগশেষ থাকবে কত? 3। যেহেতু আমার শূন্য এসে গেছে ভাগফলে, সেহেতু আমরা এখনই এই কনভার্সনটা স্টপ করতে পারি। আমরা যদি একটু রিক্যাপ করি, একটু আগে যে রুলস গুলো পড়ে এসেছে, দেখবো কি যে আমাদের একদম হুবহু মিলে গিয়েছে। এখানে বলা আছে কি প্রথমে দশমিক পূর্ণ সংখ্যাটাকে, এই দশমিক পূর্ণ সংখ্যাটাকে কি দ্বারা ভাগ করতে হবে? 8 দ্বারা ভাগ করতে হবে। কারণ কি আমরা অক্টাল সংখ্যায় নিয়ে যাচ্ছি। 8 দ্বারা ভাগ করার পর যে ভাগফলটা আমাদের আসবে এবং যে ভাগশেষ আসবে তাকে আমাদের সংরক্ষণ করতে হবে। আমরা সংরক্ষণ করেছি, ঠিক আছে। 26 এবং 1 ভাগফল ভাগশেষ সংরক্ষণ করলাম। এরপরের স্টেপে কি করতে হবে? এরপরের স্টেপে আবার 8 দ্বারা ভাগ করতে হবে। কাকে ভাগ করতে হবে? এই ভাগফলটিকে ভাগ করতে হবে। ভাগফলটাকে ভাগ করতে হবে কি দ্বারা? পুনরায় 8 দ্বারা, ঠিক আছে। তো আমি যখন আবার ভাগ করছি, 3 8 24, হাতে থাকে কত? 26 থেকে 24 গেলে 2 থাকে, 2 আমি ভাগশেষ হিসেবে রেখেছি, ভাগফল হচ্ছে 3। দেখো ওই রুলের মধ্যে কিন্তু লেখা আছে যতক্ষণ পর্যন্ত আমরা শূন্য পাচ্ছি না ভাগফলে ততক্ষণ পর্যন্ত আমাদের এই প্রসেসটা কন্টিনিউ করে যেতে হবে। তাহলে আমি আবার কি করছি? এই ভাগফলকে 8 দ্বারা ভাগ করছি, 8 এর 0 0, হাতে থাকে 3, এটা হচ্ছে ভাগশেষ হিসেবে বসে গেল। এখন হচ্ছে আমাদের প্রসেসটা কমপ্লিট হয়েছে। এখন আমাদেরকে এমএসডি এবং এলএসডি ক্যালকুলেশন করতে হবে। এখন আমাদের কি করতে হবে? এমএসডি আর এলএসডি ক্যালকুলেশন করতে হবে। এমএসডি মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, এলএসডি মানে হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। তাহলে আমরা জানি হচ্ছে এমএসডি সবসময় বাম পাশে থাকবে, এলএসডি সবসময় ডান পাশে থাকবে। তাহলে এখানে এমএসডি কে, এখানে হচ্ছে এমএসডি হচ্ছে 3, এলএসডি কে 1। তাহলে আমি যদি বাম পাশ থেকে শুরু করি এমএসডি দিয়ে, তাহলে কি লিখবো? 3 2 1, এবং এটার নিচে আমরা লিখে দিব 8। তাহলে কি আমাদের এই 209 এই সংখ্যাটা ছিল হচ্ছে দশমিকে, এখন আমরা নিয়ে এসেছি অক্টাল পদ্ধতিতে। তাহলে আমরা আমাদের প্রিভিয়াস রুলস এর সাথে যদি কম্পেয়ার করে দেখি তাহলে আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা আরেকটা এক্সাম্পল ফলো করব। একশো 82 কে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে। তাহলে আমরা আগের মতোই রুলস জানি। প্রথমে কি করতে হবে? 182 কে আমরা নিলাম,
একে কত দ্বারা ভাগ করব? 8 দ্বারা ভাগ করব। ঠিক আছে, তাহলে কি হয়? 8 দুগুণে 16। ঠিক আছে, 8 দুগুণে 16 পর্যন্ত যাই। ঠিক আছে, 16। ঠিক আছে, 8 থেকে 6 গেলে কত থাকে? 2, নিচে নামলো 2। আবার কত পর্যন্ত যাবে? 3 8 24 যাবে না, 8 দুগুণে 16 যাবে। ঠিক আছে, এখন 22 থেকে, হ্যাঁ 16 গেলে কত হয়? 12 থেকে 6 গেলে 1 2 3 4 5 6 6। তাহলে আমি এখানে কত লিখতে পারি? 22 6। ঠিক আছে, পেলাম। এরপর আমরা কি করতে পারি? আবার যদি আমরা চেক করি, আবার যদি এই ভাগফলকে, ঠিক আছে, আমরা কি করলাম? ফার্স্টে ভাগফল আর ভাগশেষকে আমরা প্রিজার্ভ করলাম বা সংরক্ষণ করলাম। এখন হচ্ছে এই ভাগফলকে আমি আবার 8 দ্বারা ভাগ করছি। তাহলে আমি কি পাবো? 8 দুগুণে 16, 3 8 24 পর্যন্ত আমি যেতে পারছি না। হ্যাঁ, 8 দুগুণে 16 যদি আমি পাই, 16 থেকে 22 থেকে 16 গেলে থাকে হচ্ছে 6। ঠিক আছে, এরপর কি? 8 দিয়ে আবার ভাগফলকে ভাগ করব। এখন 2 কে তো 8 এর কোনো ইয়ে দিয়ে টাইমস টেবিল কোনোটা দিয়ে যায়, এটা শূন্য ছাড়া, শূন্য ব্যতীত। 8 এর 0 0 আমরা এক হিসেবে পেয়ে থাকি। ঠিক আছে, 8 এর 0 0 যদি হয়, তাহলে 2 থেকে 0 গেলে থাকে কত? 2। ঠিক আছে, আমাদের ভাগফল কি? 0 এসে গেছে। যখনই আমাদের ভাগফল 0 চলে আসবে, তখন কি করব? আমরা প্রসেসটা স্টপ করে দিব। প্রসেসটা স্টপ করে আমরা কি করব? এমএসডি আর এলএসডি ক্যালকুলেট করব। ঠিক আছে, তো এখানে এমএসডি আছে কত? 2। এলএসডি আছে কত? 6। তাহলে এমএসডি কে আমরা সবার বাম পাশে লিখতে হয়। 2 6 6। বেস কত? বেস হবে 8। তাহলে আমরা শিখে গেলাম যে কিভাবে অক্টাল থেকে, কিভাবে ডেসিমাল থেকে আমরা অক্টালে নিয়ে যাব, বা ডেসিমাল থেকে অক্টাল সংখ্যা বা বেস 8 সংখ্যায় আমরা কিভাবে রূপান্তর করব। এই পদ্ধতিতে আমরা হচ্ছে শুধুমাত্র পূর্ণাংশটা দেখেছি। ঠিক আছে, এখন আমাদেরকে কাজ করতে হবে হচ্ছে ভগ্নাংশ নিয়ে। আমরা পূর্ণাংশটা বুঝে গিয়েছি, এখন আমরা ভগ্নাংশ নিয়ে কাজ করব। তাহলে চলে আসি ভগ্নাংশের রুলস গুলোতে। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন। ভগ্নাংশের রুলস গুলো কি? আমরা আগে থেকেই জানি ভগ্নাংশ মানে হচ্ছে গুণ করতে হবে। কত দ্বারা? বেস দ্বারা গুণ করতে হবে। প্রথমে একদম সবার শুরুতে যে ডায়াগ্রামটা দেখেছে ওখান থেকে তোমরা পাবা ভগ্নাংশের ক্ষেত্রে রুল। প্রথমে যেটা করতে হবে, যে ভগ্নাংশটা থাকবে বেস দ্বারা, বেস কত এখানে? 8। বেস দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে, এবং গুণ করে গুণফলের ভগ্নাংশ ও পূর্ণাংশকে আলাদা করতে হবে। ঠিক আছে, এরপর যে ভগ্নাংশটা আমরা পাচ্ছি, হ্যাঁ এরপরে যে আরেকটা ভগ্নাংশ পাচ্ছি না এখানে, গুণ করার পর ভগ্নাংশ পূর্ণাংশকে আলাদা করার পর আরেকটা ভগ্নাংশ পাচ্ছি না, এই ভগ্নাংশকে পুনরায় 8 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, তো যতক্ষণ না পর্যন্ত আসলে ভগ্নাংশ শূন্য হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে বেসিক্যালি এই প্রসেসটা চালিয়ে যেতে হবে। যদি শূন্য না হয়, হ্যাঁ যদি শূন্য তুমি কোনোভাবে না পেয়ে থাকো, যদি কোনোভাবে শূন্য না পেয়ে থাকো, সেক্ষেত্রে ভগ্নাংশের মধ্যে একই সংখ্যা যদি পুনরাবৃত্তি হয়, ঠিক আছে, একই সংখ্যা বারবার আস্তে আস্তে 2 2 3 3 2 2 3 3 এরকম 2 1 2 1 বা 1 1 1 1 2 2 2 2 হলে তখন গুণ করা শেষ করে দিতে পারবা। ঠিক আছে, যখন দেখবে যে একই জিনিস করতেছে, হ্যাঁ পুনরাবৃত্তি হচ্ছে,
.2121, ঠিক আছে, বা 0.2222 এরকম করে আসতেছে, তখন কি আমরা অত দূরে স্টপ করে দিতে পারবো। ঠিক আছে, এরপর রেডিক্স পয়েন্ট বসিয়ে, ঠিক আছে, এই রেডিক্স পয়েন্ট বসিয়ে কি করব আমরা, রেডিক্স পয়েন্ট বসিয়ে গুণফলের পূর্ণাংশের মানগুলো উপর থেকে নিচ পর্যন্ত এমএসডি এলএসডি বের করব। হ্যাঁ, আমরা কি করতাম এতদিন পর্যন্ত, এমএসডি এলএসডি বের করতাম, কি নিচে থাকতে হচ্ছে এমএসডি, উপর থাকতে হচ্ছে এলএসডি। কিন্তু আমরা যখন গুণ করছি, হ্যাঁ, তখন হচ্ছে এটা একটু ডিফারেন্ট ভাবে হবে। ঠিক আছে, কি হবে, সবার উপরেরটা থাকবে কি আমার এমএসডি, আর নিচেরটা থাকবে এলএসডি। এটা শুধুমাত্র ভগ্নাংশের জন্য, উল্টাটা হবে। ঠিক আছে, যখন আমরা পূর্ণাংশ করব সবার নিচেরটা থাকে কি এমএসডি, আর সবার উপরেরটা থাকে হচ্ছে এলএসডি। কিন্তু যখন আমরা ভগ্নাংশের জন্য ক্যালকুলেশনটা করব, তখন সবার উপরেরটা থাকবে হচ্ছে এমএসডি, সবার নিচেরটা থাকবে হচ্ছে এলএসডি। আচ্ছা, আমরা এখন ডিরেক্ট ম্যাথে চলে গেলে আমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা আমাদের আগের ম্যাথটাতেই চলে যাই, যেটাতে আমরা করেছিলাম 182 কে আমরা অক্টালে রূপান্তর করছি। তো এটার সাথে আমি একটু অ্যাড করে দিতে চাই, এটার সাথে আমি অ্যাড করতে চাই হচ্ছে দশমিক, রেডিক্স পয়েন্টের পাশের ভগ্নাংশ। ঠিক আছে, 182.32। তো আমরা এই পূর্ণাংশের ভ্যালু তো আগে বের করে রাখছি। হ্যাঁ, আগে আমরা পেয়েছিলাম হচ্ছে কত, 266, আমরা আগে পেয়েছিলাম 266। ঠিক আছে, এখন আমরা এই ভগ্নাংশটা নিয়ে কাজ করব। ঠিক আছে, তো ভগ্নাংশকে প্রথমে কি করতে বলছে, গুণ করতে বলছে, কত দ্বারা, তার বেস দ্বারা। তাহলে হচ্ছে 32.32 কে যদি আমি 8 দ্বারা গুণ করি, তাহলে আমি কত পাই, 0.32 ইন্টু 8, আমি পাই হচ্ছে 2.56। কত পাই, 2.56। তাহলে হচ্ছে আমি 2 কে আলাদা করে রাখবো, 0.56 কে আমি আলাদা করে রাখবো, কারণ আমাদের রুলে বলা আছে যে আমি পূর্ণ অংশটাকে আলাদা করব এবং হচ্ছে ভগ্নাংশকে আলাদা করব। এরপর আমি যেই ভগ্নাংশটা পাচ্ছি এখান থেকে, ঠিক আছে, ওকে আবার 8 দ্বারা গুণ করতে হবে। তাহলে হচ্ছে আমি যদি 0.56 কে আবার 8 দ্বারা গুণ করি, তাহলে আমি পাই হচ্ছে 4.48। তাহলে 4 কে আমি আলাদা করে রাখলাম, এদিক দিয়ে 4 কে আমি আলাদা করলাম। ঠিক আছে, তাহলে আমাকে আবার কি করতে হবে, এই অংশটাকে আবার 8 দ্বারা গুণ করতে হবে। 0.48 কে যখন আমি 8 দ্বারা গুণ করব, তখন আমি পাই হচ্ছে 3.84। 3 আর এদিকে পাই কত, 84। ঠিক আছে, এই 84 কে আবার 8 দ্বারা গুণ করতে হবে। 0.84 ইন্টু 3, আমি পাচ্ছি হচ্ছে 2.52। তাহলে 2 কে এখানে রাখলাম, 5 কে এই পাশে নিয়ে গেলাম। ঠিক আছে, এরপর আমি আবার কি করব, এই 5 কে 8 দ্বারা গুণ করব। প্রিটি সিম্পল, 5 কে 8 দ্বারা গুণ করলে আমরা পাই হচ্ছে 4.16। ঠিক আছে, 4.16। এরপর 0.16 কে আমি আবার 8 দ্বারা গুণ করব, তাহলে আমি পাই কত, 1.28। দশমিক 84 কে 8 দিয়ে আমরা যখন গুণ করেছিলাম তখন কত পেয়েছিলাম। আচ্ছা, আমার মনে হয় আমাদের এখানে এই জায়গাটা একটু মিস্টেক হয়ে গেছে ক্যালকুলেশনে। খেয়াল করো, 0.84 কে আমার কত দিয়ে গুণ করতে হবে, 8 দিয়ে গুণ করতে হবে। 0.84 কে যদি আমি 8 দিয়ে গুণ করি, তাহলে আমি পাই বেসিক্যালি 6.72। আমি এখানে 2 লিখে ফেলেছিলাম, এটা আসবে হচ্ছে 6.72। ঠিক আছে, এখন এই 72 কে আমি আবার কি করব, 8 দ্বারা গুণ করব। 0.72 মাল্টিপ্লাইড বাই 8, 5.76। ঠিক আছে, 5.76 আমরা পেলাম। এখন আবার কি করব, এই 76 কে আমরা 8 দ্বারা গুণ করব। এই 76 কে যখন আমরা 8 দ্বারা গুণ করব, তখন আমরা পাচ্ছি হচ্ছে 6.08। 6.08।
এরপর আমরা কি করতে পারি, এই ভগ্নাংশটাকে আবার 8 দ্বারা গুণ করতে পারি। 0.08 পূরণ 8 ইকুয়ালস টু হয় 0.08 টু 8 ইকুয়াল টু হয় 0.64। তো আমরা শূন্য পেয়ে গেছি, ঠিক আছে, 0.64। তো আমাদেরকে বলা ছিল যখনই আমরা শূন্য পেয়ে যাব তখন হচ্ছে আমরা প্রসেসটা স্টপ করে রাখতে পারি, ঠিক আছে। আমরা যখন এখানে আমাদেরকে বলা হয়েছে কি যে যতক্ষণ না পর্যন্ত ভগ্নাংশ শূন্য হয় ততক্ষণ পর্যন্ত 8 দিয়ে গুণ করে যেতে হবে। তাহলে কি আমরা শূন্য মোটামুটি বলতে গেলে পেয়ে গেছি, ঠিক আছে, 0, ঠিক আছে। তাহলে আমরা এখানে স্টপ করতে পারি, অথবা আরেক জায়গায় কি করতে পারি, আরেকটা কাজ করতে পারি। যদি দেখি যে আমাদের সেম ডিজিট বারবার রিপিট হচ্ছে তাহলে কিন্তু আমরা স্টপ করে দিতে পারি, ঠিক আছে। এখন আমাদের রুলস ওয়াইজ আমাদের সবার উপরে যেটা থাকবে সেটা হবে কি এমএসডি, আর নিচেটা থাকবে হচ্ছে কি এলএসডি, ঠিক আছে। কিন্তু এটা শুধুমাত্র ভগ্নাংশের ক্ষেত্রে, পূর্ণাংশের ক্ষেত্রে কিন্তু উল্টো। পূর্ণাংশের ক্ষেত্রে সবার নিচেরটা হচ্ছে কি এমএসডি, সবার উপরেরটা হচ্ছে এলএসডি। তাহলে এখন এই দশমিকের অংশটা রেজাল্ট আমরা কিভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি 2 4 3 6 5 6 0 ডট 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 চলতে থাকবে, কন্টিনিউ, টু বি কন্টিনিউড, ঠিক আছে। তাহলে এটা এখন কিছু চলে আসলো, অক্টালে চলে আসলো। হ্যাঁ, এখন আমি যদি এটাকে একদম বুঝিয়ে লিখতে চাই এটার মতো করে 182.32 ইকুয়ালস টু কত আসবে, এটা ইকুয়ালস টু হবে 266 দশমিক 2 4 3 6 5 6 0 ডট 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 8, ঠিক আছে। দশমিকের অংশটা আমি এই দশমিকের মানে রেডিক্স পয়েন্টের পাশের অংশটা, ভগ্নাংশটাকে আমি এই জায়গায় রাখলাম, এবং পূর্ণ অংশটার রেজাল্টটা আমি রেডিক্স পয়েন্টের বাম পাশে রাখলাম। তাহলে আমরা শিখে গিয়েছি কিভাবে একটা ডেসিমাল নাম্বার থেকে সেটা যদি দশমিক এবং পূর্ণ সংখ্যার সমন্বয়ে হয় তাহলে কিভাবে আমরা ইয়ে থেকে ডেসিমাল নাম্বার থেকে অক্টাল নাম্বার নিয়ে যাব, ঠিক আছে। এটা আমরা বুঝতে পেরেছি। তো আমি আশা করছি কি তোমরা যদি এই প্রসেসটা ভালো মতো করে বুঝে থাকো তাহলে তোমরা যে হেক্সাডেসিমাল তোমাদের জন্য একদম ইজি। হেক্সাডেসিমালে কি করতে হবে, পূর্ণ অংশকে 16 দ্বারা ভাগ করতে হবে একইভাবে, আর এই দশমিক থাকলে মানে রেডিক্স পয়েন্ট থাকলে পয়েন্টের ডান পাশে যে ভগ্নাংশটা আছে ওটা 16 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখে ফেলতে পারি। হেক্সাডেসিমাল